কংগ্রেস পার্টি একাই 273 আসন সংখ্যা পার করবে, ইন্ডিয়া ব্লক 300 পার, বিরাট দাবি সামনে এলো। তো লোকসভা ভোটের ভোট গ্রহণ চলছে দেশ জুড়ে, মোট 7 দফার ভোট পর্ব চলবে। লোকসভা ভোটের ফল প্রকাশ হবে 4ই জুন। ভোটের সম্ভাব্য ফল নিয়ে বিরাট দাবি করলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দাবি করলেন কংগ্রেস একাই সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে যাবে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বড় দাবি করে বলেছেন যে নির্বাচনের ভোটে ইন্ডিয়া ব্লক 300 থেকে বেশি আসন জিতবে, যেখানে কংগ্রেস পার্টি একাই 273 আসন সংখ্যা পার করবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন পিএম নরেন্দ্র মোদী যা বলছেন সবই মিথ্যা বলেছেন। 2014 এবং 2019-এর নির্বাচনের বিজেপি ক্ষমতায় অর্জন করেছে, কিন্তু এইবার তাদের ক্ষমতায় আসা কঠিন। দক্ষিণ ভারতের পাশাপাশি উত্তর ভারতেও হারবে বিজেপি। এছাড়াও আমরা জানবো আজকের আরো বেশ কয়েকটি খবর, আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এইবারের লোকসভা ভোটে বাংলায় কোন দল বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের আরো একটি খবর, নন্দীগ্রামে ফের গুন্ডামি ছাড়বো না, রাজনৈতিক বদলা নেবই। তো একদিন এই নন্দীগ্রাম সরণি ধরেই বাংলার মসনদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই নন্দীগ্রামই এখন তৃণমূলের কাছে কার্যত গলার কাঁটা। এই নন্দীগ্রাম থেকেই শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ভোটের 6ষ্ঠ দফায় এই নন্দীগ্রামেই দফায় দফায় অশান্তি হয়েছিল। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন মমতা। তিনি নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে এই নিয়ে তীব্র তোপ দেখেছেন। তিনি বলেছেন আজ নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে, কাল রাতে মহিষাদলে আমাদের এক কর্মীকে খুন করেছে। আমি এদের ছাড়বো না, মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই। একেবারে তীব্র হুঁশিয়ারি মমতার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে। সকাল থেকেই তমলুকে বিজেপি এবং তৃণমূল একে অপরকে নিশানা করে তীর ছুঁড়তে শুরু করেন। আজকের আরো একটি বড় খবর, ইন্ডিয়া ক্ষমতায় এলে মুসলিমদের সুবিধায় সংবিধান পরিবর্তন করে দেবে বিস্ফোরক মোদী। তো ইন্ডিয়া জোট দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণ ছিনিয়ে নেবার প্রচেষ্টার অভিযোগ তুলে তা ব্যর্থ করার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী মুসলিম ভোট ব্যাংকে দাসত্ব এবং মুজরা করার অভিযোগ করেন ইন্ডিয়া জোটের বিরুদ্ধে। বিহারের কারাকাট এবং পাটলিপুত্র লোকসভা কেন্দ্রে একের পর এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বিরোধী জোটের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করেন এবং সন্ত্রাসবাদ নির্মূল এবং দুর্নীতির মূলোৎপাটনে তিনি নির্ভয়ে কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন। তিনি বলেছেন বিহার সেই ভূমি যা সামাজিক ন্যায়ের লড়াইকে নতুন দিশা দিয়েছে। আমি এর মাটিতে ঘোষণা করতে চাই যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসিদের অধিকার হরণ করার ইন্ডিয়া জোটের পরিকল্পনা আমি বানচাল করে দেব। যদিও তারা মুসলমানদের কৃতদাস হয়ে ভোট ব্যাংকে খুশি করতে মুজরা করতে পারে, পাঞ্জাব এবং তেলেঙ্গানায় কংগ্রেস এবং তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে যথাক্রমে ডিএমকে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে রাজ্যের অভিবাসীদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যে বিহারের মানুষ আহত হয়েছেন বলেও অভিযোগ করে মোদী বলেছেন এই আরজেডির লোকেরা যারা লণ্ঠন নিয়ে মুজরা করে চলেছেন তাদের প্রতিবাদে একটি কথাও বলার সাহস নেই। যারা ভোট জিহাদে লিপ্ত ছিলেন তাদের সমর্থনের উপর ভরসা করছে বলে অভিযোগ করে তিনি কলকাতা হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে বলেছেন পশ্চিমবঙ্গ সরকার ওবিসিদের তালিকায় বেশ কয়েকটি মুসলিম গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। মোদীর দাবি বিরোধী জোট সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতায় এলে প্রথমেই সংবিধান বদল করতে হবে যাতে আদালতও তাদের আপত্তি মুসলিমদের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা খারিজ করতে না পারে। কংগ্রেস বিরোধীদের মুজরা আক্রমণের জন্য প্রধানমন্ত্রীর নিন্দা করেছে। উত্তরপ্রদেশে এক জনসভায় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বলেছেন বিহারের প্রধানমন্ত্রীর ভাষণ কি শুনেছেন? তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যা দেশের ইতিহাসে আর কোনো প্রধানমন্ত্রী ব্যবহার করেননি। তো দেখুন আজকের আরো একটি বড় খবর, 5ই জুলাই কোটি কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, টাকার পরিমাণও বলে দিলেন রাহুল গান্ধী। তো ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে দরিদ্র পরিবারগুলির পাশে দাঁড়াবে কেন্দ্র। পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে 8,500 টাকা করে পাঠানো হবে, ঘোষণা রাহুল গান্ধীর। আজ হিমাচল প্রদেশের সভা থেকে রাহুল বলেছেন 5ই জুলাই কোটি কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 8,500 টাকা করে পাঠানো হবে। জুলাই মাসের 5 তারিখ, 5ই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এভাবেই চলতে থাকবে। সংবাদ মাধ্যমকেও এই দিন তুলোধনা করেছেন কংগ্রেস নেতা। রাহুল বলেছেন আমি আপনাদের এখনই বলে যাচ্ছি যখন মহিলাদের সাহায্য করা হবে সংবাদ মাধ্যমের লোকজনেরা বলবে দেখো ইন্ডিয়া জোট গরিবদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে ওনাদের ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। আমি বলবো আপনারা বেশি বললে টাকা দ্বিগুণ করে দেব। দেশের গরিবদের সাহায্য করাই যে নতুন সরকারের মূল উদ্দেশ্য হবে আজ ফের তা স্পষ্ট করে দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন এনারা অর্থাৎ মোদী সরকারেরা 22 করোড়পতি বানিয়েছেন, তাই এবার আমাদেরও তো কাজ করতে হবে। আমরা কোটি কোটি লাখপতি বানাবো, দেশের সমস্ত গরিব লোকের তালিকা তৈরি হবে, এটাই আমাদের প্রথম কাজ হবে।
তো দেখুন আজকের আরো একটি বড় খবর, আমাদেরই দোষ ছিল যাদবপুরের প্রার্থী বাছাই নিয়ে বলেই ফেললেন মমতা। তো যাদবপুরে ভোটের প্রচারে গিয়ে নাম না করে দলের বিদায়ী তারকা সাংসদ মিমি চক্রবর্তীর প্রসঙ্গ টানলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হরিনাবিতে নির্বাচনী প্রচার সভা থেকে প্রার্থী পরিচয় করাচ্ছিলেন মমতা। সায়নীকে কাছে ডেকে তার হাত ধরে উঁচু করে বললেন, আমার প্রার্থী সায়নী, সায়নীকে দিয়েছি এই কারণে যে আগের বার আপনারা অতটা সার্ভিস পাননি। সায়নী তৃণমূলের অন্যতম তারকা মুখ, সেলেব নেত্রী, তবে অভিনয়ের পাশাপাশি দলীয় কাজকর্মেও ভীষণ সক্রিয় সায়নীর রাজনৈতিক দক্ষতা বুঝে দলনেত্রী মমতা তাকে যুব তৃণমূলের রাজ্যসভা নেত্রী করেছেন। আর এইবার সেই সায়নীকে প্রার্থী করেছেন যাদবপুর থেকে। 19-এর ভোটে এখান থেকে তৃণমূল প্রার্থী করেছিল টলি নায়িকা মিমি চক্রবর্তীকে। আজ হরিনাবির সভা থেকে মমতা যাদবপুরের বিদায়ী সাংসদের নাম না করেই স্বীকার করে নিলেন মিমি সাংসদ থাকাকালীন যাদবপুরবাসীর সেভাবে পরিষেবা পাননি। যদিও এর জন্য টলি নায়িকাকে মিমিকে দায়ী করছেন না তিনি, বরং তৃণমূলের দোষ হিসেবে ব্যাখ্যা করলেন তৃণমূল সুপ্রিমো। সায়নীকে পাশে নিয়ে মমতা বলেছেন, মিমির অবশ্য কোনো দোষ ছিল না, তিনি নিজের ফিল্ম জগতে ব্যস্ত, এটা আমাদেরই দোষ ছিল, সেজন্য আমরা শুধরে নিয়েছি। সায়নী এলাকায় পড়ে থেকে লড়াই করবেন এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবেন উন্নয়নের কাজে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, কালীঘাটের কাকু এবার জেলে যাবেন অভিষেক, ভোটের মধ্যেই বোমা ফাটালেন অভিজিৎ গাঙ্গুলি, তোলপাড় বঙ্গ। তো আদালতের কক্ষ থেকে রাজনীতির ময়দানে পা রাখার পর থেকে একের পর এক তোপ দেখে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিত্যদিনে তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করতে দেখা যায় তমলুকের বিজেপি প্রার্থীকে। এবার যেমন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন অভিজিৎ গাঙ্গুলি। ভোটের আবহে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। সেখানে তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী, একটা মিথ্যেবাদীর বাচ্চা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি তার উপর নির্ভর করে কোনো উত্তর দেব না। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? হরিদাস পাল একটা। এরপর চাকরি বিক্রি নিয়ে সরব হয়েছেন অভিজিৎ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করা মন্তব্যের রেশ টেনে প্রাক্তন বিচারপতি বলেছেন, কত রেটে চাকরিগুলো বিক্রি করেছেন। 2021 সাল থেকে তারা জানতেন যে চাকরি বিক্রি হচ্ছে, কেন তিনি আটকাননি? কারণ সেখানে তার ইন্টারেস্ট ছিল। চাকরি বিক্রি থেকে তিনি লাভবান হয়েছেন, নিশ্চয়ই হয়েছেন তিনি এবং তার ওই ছেঁচড়া ভাইপো। এই জন্যই আমি রেট জানতে চেয়েছি। সম্প্রতি আবার তমলুকে দাঁড়িয়ে অভিজিৎকে দেশদ্রোহী বলেছেন অভিষেক। সেই বিষয়ে প্রাক্তন বিচারপতিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্বৃত্ত আমায় দেশদ্রোহী বলছেন, তাতে আমার উত্তর দেওয়ার মতো কিছু নেই। অভিষেক নিজে কি করেন, ওনার কিসের ব্যবসা, কেউ জানে কি? অত কোটি টাকার বাড়িটা কোথা থেকে আসে? লিপস অ্যান্ড বাউন্সের কি ব্যবসা, আজ অব্দি উত্তর দিতে কি পেরেছে? কিসের কনসালটেন্সি করে? চুরির কনসালটেন্টি, এছাড়া কি করে? এরপরে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে যাওয়ার প্রসঙ্গ টেনে আনেন অভিজিৎ। প্রাক্তন বিচারপতি বলেছেন, কালীঘাটের কাকু কি বলেছেন তার কণ্ঠস্বরের সঙ্গে তো মিলে গিয়েছে। এবার দেখুন কি বেরোয়, কার কার নাম আসছে না আসছে। একজন জেল যাত্রী ক্রিমিনালের কথাটা আমার উত্তর দিতে হবে, তাহলে কি 24-এর লোকসভা ভোটের পরেই জেলে যাবেন তৃণমূল সেনাপতি? প্রশ্ন করা হয় বিজেপি প্রার্থীকে। জবাবে বলেছেন, অনেক আগেই যাওয়া উচিত ছিল বলে আমি মনে করি, যে কোনো দিন তার জেল যাত্রা হওয়া উচিত বলে আমি মনে করি, সেটাই আমি বলেছি। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।